একটা বেশ চমকে দেওয়ার মতো খবর দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। আমেরিকা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে আইএসএ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। হুম। এখন প্রথমবার শুনলে মনে হতে পারে যে ঠিক আছে, একটা আন্তর্জাতিক সংস্থা থেকে একটা দেশ বেরিয়ে গেছে, এমন তো হয়েই থাকে। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। এই আইএসএ কিন্তু সে সংস্থা নয়। একদমই না। এটা ভারত আর ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি, আর এর সদর দপ্তর আমাদের দেশের গুরুগ্রামে। মানে এটা ভারতের বিদেশ নীতির একটা বড় সাফল্যের প্রতীক। ঠিক তাই আমেরিকার এই পদক্ষেপটা শুধু একটা সাধারণ ঘটনা নয়, এর পেছনে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। ঠিক তাই। আর এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো এবং যে ভাষায় কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে তা আরও বেশি আশ্চর্যজনক। হ্যাঁ, ভাষাটা তো খুবই অদ্ভুত। মার্কিন প্রশাসন কিছু এতটাই কঠোর আর অস্বাভাবিক ভাষা ব্যবহার করেছে যা সাধারণ কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আজকের আলোচনায় আমরা এই পুরো বিষয়টার গভীরে যাব। এই সিদ্ধান্তের পেছনের আসল কারণ কি, আমেরিকার ভূ-রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্যও আছে? আর সবচেয়ে বড় কথা, ভারতের জন্য এর পরিণতি কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা সরাসরি আদেশে আমেরিকা এই জোট ছেড়েছে। শুধু আইএসএ নয়, এর সাথে আরও প্রায় ৬৫টি আন্তর্জাতিক সংস্থাকেও তারা ত্যাগ করার কথা বলেছে। কিন্তু বিশেষভাবে আইএসএকে যেন নিশানা করা হয়েছে। আর এখানেই ভাষার ব্যবহারটা লক্ষ্য করার মতো। আচ্ছা। মার্কিন প্রশাসন শুধু জোট ছাড়েনি, তারা আইএসএকে অপ্রয়োজনীয়, অলাভজনক এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হল আমেরিকা বিরোধী বলে আখ্যাত করেছে। আমেরিকা বিরোধী একটা সৌরশক্তির জোট? হ্যাঁ, ভাববেন একবার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে এই সংস্থাগুলো নাকি রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয়, মিসম্যানেজড মানে কুপরিচালিত। কুপরিচালিতও বলেছে? হ্যাঁ, আর আমেরিকার সার্বভৌমত্বের জন্য নাকি হুমকি স্বরূপ। দাঁড়ান, গুরুগ্রামে অবস্থিত একটা সোলার এনার্জি অ্যালায়েন্স আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে কিভাবে? এটা তো খুবই অদ্ভুত শোনাচ্ছে। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এখানেই আমার একটা খটকা লাগছে। সরকারিভাবে কারণ হিসেবে বলা হচ্ছে আমেরিকান করদাতাদের অর্থ বাঁচানোর কথা। কিন্তু যে তথ্য আমাদের কাছে আছে তা বলছে আমেরিকা তো ২০২১ সালে এই জোটে যোগ দিয়েছিল। ঠিক। আর এর আগে তারা আইএসএকে তেমন কোনো আর্থিক অনুদানও দেয়নি। তাহলে তো টাকা বাঁচানোর যুক্তিটা খুব দুর্বল শোনাচ্ছে। আপনার খটকা একদম ঠিক জায়গায়। এই টাকা বাঁচানোর যুক্তিটা আসলে একেবারেই ধোপে টেকে না। তাই তো। কারণ যে বিশ্লেষণ আমরা দেখছি তা দুটো বিষয়কে পাশাপাশি রাখছে। একদিকে এই নামমাত্র খরচের দোহাই দিয়ে জোট ছাড়া হচ্ছে, আর অন্যদিকে ট্রাম্প প্রশাসন আমেরিকার সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 1.5 ট্রিলিয়ন? হ্যাঁ, $1.5 ট্রিলিয়ন। ভারতের প্রতিরক্ষা বাজেট $100 বিলিয়নেরও কম। সুতরাং এটা জলের মতো পরিষ্কার যে খরচ কমানোটা আসল উদ্দেশ্য নয়, এটা একটা অজুহাত মাত্র। তাহলে আসল উদ্দেশ্যটা কি? এই দুটো আপাতদৃষ্টিতে আলাদা বিষয়ে মধ্যে যোগসূত্রটা কোথায়? আচ্ছা, মানে একটা সোলার অ্যালায়েন্স ছাড়া হ্যাঁ, আর সামরিক বাজেট বাড়ানো, এই দুটোকে সূত্রগুলো কিভাবে এক সুতোয় গাঁথাচ্ছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সংযোগ, আর বিশ্লেষণটা বেশ চমকপ্রদ। যুক্তিটা হলো কয়েক দশক ধরে আমেরিকান ডলারের শক্তি নির্ভর করত পেট্রোডলার সিস্টেমের ওপর, মানে তেলের বাণিজ্যের ওপর। একদম। কিন্তু বিশ্ব যখন ধীরে ধীরে বিকল্প শক্তির দিকে এগোচ্ছে, বিশেষ করে সৌরশক্তির দিকে, তখন তেলের ওপর ডলারের এই নির্ভরতা কমছে। আচ্ছা, বুঝতে পারছি। সূত্রের বিশ্লেষণ অনুযায়ী আমেরিকা এখন একটা নতুন পথে হাঁটছে। তাদের যুক্তিটা হল, যদি ডলারের পেছনে তেলের শক্তি না থাকে, তাহলে তার পেছনে দাঁড় করানো হবে অপ্রতিরোধ্য সামরিক শক্তি। ওহ, আচ্ছা। তাই $15.5 ট্রিলিয়ন সামরিক বাজেট আসলে ডলারের আধিপত্য বজায় রাখার একটা নতুন কৌশল। আর এই প্রেক্ষাপটে একটা সৌরশক্তি জোট থেকে বেরিয়ে যাওয়াটা শুধু প্রতীকী নয়, এটা সেই নতুন কৌশলের একটা বাস্তব পদক্ষেপ। তার মানে বার্তাটা খুব পরিষ্কার। হ্যাঁ, বার্তাটা হল ভবিষ্যৎ তেলের নয়, শক্তির নয়, ভবিষ্যৎ হল সামরিক ক্ষমতার। তার মানে এটা একটা বিশাল ভূরাজনৈতিক খেলা। কিন্তু এর মধ্যে কি অন্য কোনো ব্যক্তিগত দিকও আছে?
কারণ সূত্রগুলোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ট্রাম্পের ব্যক্তিগত আচরণের কথাও তো উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, এই ব্যক্তিগত দিকটাকেও উপেক্ষা করা যায় না। তাই না? যে বিশ্লেষণ আমরা দেখছি তাতে বলা হচ্ছে যে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ভারত ও ফ্রান্সের নেতৃত্বাধীন সংস্থাগুলোকে নিশানা করছেন। অতীতেও দেখা গেছে তিনি ফরাসি প্রেসিডেন্টের কথা বলার ধরন নকল করে ব্যঙ্গ করেছেন বা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন নিয়ে এমন মন্তব্য করেছেন যা কূটনৈতিক সৌজন্যের বাইরে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। যেহেতু আইএসএ ভারত আর ফ্রান্সের একটা স্বপ্নের প্রকল্প, তাই একে আক্রমণ করাটা সেই বৃহত্তর কৌশলেরই একটা অংশ হতে পারে। মনে হচ্ছে যেন ইচ্ছাকৃতভাবে এই দেশগুলোর সঙ্গে সম্পর্কটা খারাপ করার একটা সুযোগ খোঁজা হচ্ছে। তাহলে তো পুরো ছবিটাই পরিষ্কার হয়ে আসছে। একদিকে ডলারের আধিপত্য ধরে রাখার বিশাল ভূরাজনৈতিক পরিকল্পনা, আর অন্যদিকে ব্যক্তিগত স্তরে দেশ নেতাদের ওপর চাপ সৃষ্টি করা। ঠিক। এই দুটো মিলে একটা বেশ বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব কি হতে পারে? এর ধাক্কাটা কি শুধু আইএসআর মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, এর একটা ডমিনো এফেক্ট হওয়ার আশঙ্কা প্রবল। ডমিনো এফেক্ট? হ্যাঁ, ভাবুন, যখন আমেরিকার মতো একটা সুপার পাওয়ার একটা জোটকে আমেরিকা বিরোধী বলে দাগিয়ে দিয়ে বেরিয়ে যায়, তখন অন্য দেশগুলোর ওপর কী ধরনের চাপ সৃষ্টি হয়, বিশেষ করে ছোট বা মাঝারি দেশগুলো। সূত্রের আশঙ্কা, বাংলাদেশের মতো দেশও হয়তো এই জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য চাপ অনুভব করতে পারে। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের মতো দেশের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা কীরকম দাঁড়ায়? দেখুন, বাংলাদেশের মতো দেশ যখন এই জোটে যোগ দিয়েছিল তখন তাদের হিসেবটা ছিল খুব পরিষ্কার। একদিকে তাদের শক্তিশালী প্রতিবেশী ভারত আর অন্যদিকে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, দুজনেই এই উদ্যোগের অংশ। বেশ ভালো একটা অবস্থান। কিন্তু হঠাৎ করে সেই সুপার পাওয়ার শুধু বেরিয়েই গেল না, বরং সংস্থাটাকে একটা নেতিবাচক তকমা দিয়ে দিল। তখন বাংলাদেশের কৌশলগত হিসেবটা পুরোপুরি বদলে যায়। তারা কি আমেরিকার চোখে আমেরিকা বিরোধী একটা সংগঠনের অংশ হয়ে থাকতে চাইবে? এটা তাদের জন্য একটা কঠিন সিদ্ধান্ত। একদম। আর এভাবেই ধীরে ধীরে একটা সফল আন্তর্জাতিক সংস্থার ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে। এই ডমিনো এফেক্টের কথা ভাবলে তো আরও বড় উদ্বেগের কারণও চোখে পড়ছে। যেমন? আমি কোয়াডের কথা ভাবছি, অর্থাৎ আমেরিকা, ভারত, জাপান আর অস্ট্রেলিয়ার কৌশলগত জোট। হ্যাঁ, কোয়াড। যা ইন্ডো প্যাসিফিক অঞ্চলে একটা ভারসাম্য রক্ষার জন্য তৈরি। আমেরিকা যদি বহুপাক্ষিক জোটগুলোর ওপর এতটাই বিরক্ত হয়, তাহলে কোয়াডের ভবিষ্যৎ কি? এটা এই মুহূর্তের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সূত্রগুলো স্পষ্টভাবে এই আশঙ্কা প্রকাশ করেছে যে আইএসের মতোই ট্রাম্প প্রশাসন হয়তো কোয়াডকেও অকার্যকর বা অপ্রয়োজনীয় বলে ঘোষণা করে জোট থেকে বেরিয়ে যেতে পারে। সেটাও সম্ভব। তাদের জন্য এটা করা খুব কঠিন কাজ হবে না, বিশেষ করে যেহেতু এই তথ্য সামনে আসছে যে 2025 সালে কোয়াডের কোনো আনুষ্ঠানিক বৈঠকই হয়নি। এই আশঙ্কাটা আরও জোরালো হচ্ছে। আচ্ছা। কোয়াড ভারত মার্কিন সম্পর্কের একটা বড় স্তম্ভ। সেখানে আঘাত এলে পুরো ইন্ডো প্যাসিফিক কৌশলটাই প্রশ্নের মুখে পড়বে। তাহলে এই পরিস্থিতিতে ভারতের সামনে বিকল্প কি? আমেরিকা যদি কোয়াড থেকেও বেরিয়ে যায়, তাহলে তো ভারতের পুরো কৌশলটাই ওলটপালট হয়ে যাবে। এই সূত্রগুলো কি কোনো সমাধানের পথ দেখাচ্ছে? হ্যাঁ, একটা সম্ভাব্য সমাধানের কথা বলা হচ্ছে, আর সেটা হলো কোয়াডকে একটা প্রাতিষ্ঠানিক বর্ম বা ইনস্টিটিউশনাল আর্মার দেওয়া, আরও বেশি আনুষ্ঠানিক এবং মজবুত করা। কিন্তু এটা কি আদৌ বাস্তবসম্মত? কারণ ভারত তো বরাবরই নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে ভালোবাসে। একটা আনুষ্ঠানিক চুক্তির কাঠামো কি সেই নীতির বিরুদ্ধে যাবে না? আপনার প্রশ্নটা একদম সঠিক। এটাই এই সমস্যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাতিষ্ঠানিক বর্ম দেওয়ার মানে হল এমন একটা ব্যবস্থা করা যাতে কোনো একজন আমেরিকান প্রেসিডেন্ট শুধু একটা টুইট করে বা একটা প্রশাসনিক আদেশ দিয়ে এই জোট ভেঙে দিতে না পারেন। আচ্ছা, মানে একটা রক্ষা কবচ তৈরি করা। ঠিক। যেমন জোট ছাড়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া তৈরি করা যেতে পারে, যেখানে মার্কিন কংগ্রেসের অনুমোদন বা ভোটাভুটির প্রয়োজন হবে। বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক যে ভারত বা অন্য সদস্যরা হয়তো একটা সম্পূর্ণ সামরিক চুক্তির মতো কাঠামো চাইবে না। কিন্তু এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে তাদের ভাবতে হবে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, জোটের কাঠামোকে একটু আনুষ্ঠানিক করা নাকি জোটটাকেই পুরোপুরি হারিয়ে ফেলার ঝুঁকি নেওয়া। এটা কৌশলগত স্বায়ত্তশাসন বনাম জোটের স্থায়িত্বের একটা কঠিন লড়াই। একদম। সব মিলিয়ে ভারতের জন্য এটা একটা অত্যন্ত কঠিন মুহূর্ত।
একদিকে আমেরিকার মতো একটা গুরুত্বপূর্ণ অংশীদারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আবার অন্যদিকে নিজের তৈরি করা আন্তর্জাতিক মঞ্চ এবং কৌশলগত স্বার্থও রক্ষা করতে হবে। ঠিক। সূত্রগুলো একটা প্রশ্ন বারবার তুলেছে যে ভারত আর কতদিন এই ধরনের একতরফা পদক্ষেপ নীরবে সহ্য করবে। একদম। এটা ভারতের ধৈর্যের এক চরম পরীক্ষা। পরিস্থিতিটা খুব অদ্ভুত। একদিকে দেখুন আমেরিকার বেসরকারি সংস্থাগুলো গুগল, মাইক্রোসফট, ব্ল্যাকরকের মতো কোম্পানিগুলো ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। হ্যাঁ, তারা তো আসছে। কারণ তারা ভারতের বিকাশের সম্ভাবনা দেখতে পাচ্ছে, এই অর্থনৈতিক সম্পর্কটা স্বাভাবিকভাবেই বাড়ছে। কিন্তু অন্যদিকে মার্কিন প্রশাসন এমন সব পদক্ষেপ নিচ্ছে যা রাজনৈতিক সম্পর্ককে ক্রমাগত দুর্বল করে দিচ্ছে। এটা তো একটা দারুণ উপমা। একটা ব্যবসায়িক পার্টনারশিপের মতো, যেখানে আপনার প্রধান পার্টনার হঠাৎ বোর্ড মিটিং থেকে বেরিয়ে গিয়ে আপনাদের যৌথ উদ্যোগকে অকাজের আর কুপরিচালিত বলে অপমান করল, আর তারপর নিজের সমস্ত টাকা সিকিউরিটি গার্ডের পেছনে খরচ করার ঘোষণা দিল। এমন পরিস্থিতিতে আপনি তো আর আগের মতো স্বাভাবিক ব্যবসা চালিয়ে যেতে পারেন না। একদমই পারেন না। আপনাকে সেই পার্টনারশিপের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে হবে। ভারত এখন ঠিক সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছে। একদম ঠিক। আপনাকে সেই পার্টনারশিপের নিয়মকানুন নতুন করে ভাবতে হবে। হয়তো আরও মজবুত কোনো চুক্তি করতে হবে, যাতে কোনো একজন অংশীদার নিজের মর্জি মাফিক সবকিছু ভেঙে দিতে না পারে। কোয়াডকে প্রাতিষ্ঠানিক বর্ম দেওয়ার ভাবনাটা ঠিক এখান থেকেই আসছে। আজকের আলোচনা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আন্তর্জাতিক সৌরজোট থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াটা শুধু একটা সাধারণ নীতিগত সিদ্ধান্ত নয়। না, একেবারেই নয়। এর পেছনে রয়েছে অত্যন্ত কঠোর ভাষা, গভীর ভূরাজনৈতিক উদ্দেশ্য এবং সম্ভবত কিছু ব্যক্তিগত কারণও। ঠিক। আর ভারতের জন্য আসল চ্যালেঞ্জ হল এই অনিশ্চিত সম্পর্কের মধ্যে নিজের পথ খুঁজে বের করা। একদিকে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রে তাদের প্রয়োজন। অবশ্যই। আবার অন্যদিকে আইএসএ বা কোয়াডের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোকেও দুর্বল হতে দেওয়া যাবে না, কারণ এগুলো ভারতের বিশ্বমঞ্চে উঠে আসার সিঁড়ি। এটা একটা দড়ির ওপর হাঁটার মতো পরিস্থিতি। এই পুরো ঘটনাটা ভারতের বিদেশনীতির জন্য একটা বড় শিক্ষা। হয়তো এটাই সময় নিজেদের কৌশলকে আরও পরিণত করার। আলোচনা শেষে একটা ভাবনা রেখে যাওয়া যাক। যে সূত্রগুলো আমরা বিশ্লেষণ করলাম, সেখানে বারবার একটা প্রশ্ন উঠে এসেছে, ভারত কখন প্রতিক্রিয়া জানাবে বা আদৌ জানাবে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধু কূটনীতির প্রশ্ন নয়, এটা একটা পার্টনারশিপের প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলে। একটা দেশ কতদিন পর্যন্ত কৌশলগত ধৈর্য মানে স্ট্র্যাটেজিক পেশেন্স দেখিয়ে যাবে, ঠিক। কখন সেই ধৈর্য শেষ হয় এবং একটা দেশ আরও দৃঢ় প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নেয়, আর সেই প্রতিক্রিয়াটাই বা কেমন হতে পারে। ভবিষ্যতের ভারত মার্কিন সম্পর্ক হয়তো এই কঠিন প্রশ্নগুলোর উত্তরের উপরই নির্ভর করে।